নরসিংদীর রায়পুরায় আওয়ামী লীগ সমর্থিত বর্তমান ও সাবেক চেয়ারম্যানের লোকজনের মধ্যে সংঘর্ষ, পুলিশের গুলি, নিহত 4, বাড়িঘরে আগুন। সাধু চেয়ারম্যানের পক্ষের লোকরা পিছনে সরে যায় এবং হক চেয়ারম্যানের গ্রুপের লোকেরা তখন ব্যাপকভাবে হামলা শুরু করে এবং বাড়ি ঘরদোর জ্বালাও পোড়াও লুটপাটের চেষ্টা করে। তখন পুলিশ এগুলো বাধা দেয়, গ্যাস গান ইউজ করে, শর্ট গান ইউজ করে। আমরা অনুন্নপায় হয়ে আমরা ফায়ার ওপেন করেছি নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে, তার নির্দেশে। পুলিশ সেই চেষ্টাই করেছে যাতে যত কম বেশি হতাহত সংখ্যা কমিয়ে বিষয়টি নিয়ন্ত্রণ করা যায়। নারায়ণগঞ্জে আওয়ামী লীগের 2 গ্রুপে সংঘর্ষে 1 নেতা নিহত। দেখছিলেন প্রধান শিরোনাম। রাত 11টার সময় সঙ্গে আছি আমি পারমিতা হিম এবং আমি জাফর সাদিক। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। গোবিন্দগঞ্জের আদিবাসীদের ত্রাণ নিতে রাজি করানো যায়নি বাড়ি বাড়ি গিয়েও। কারো ইন্ধন আছে কিনা খতিয়ে দেখা হচ্ছে, জানালেন শিল্প সচিব। ইসি গঠন প্রশ্নে প্রধান দলগুলোকে নিয়ে সুশীল সমাজের দিনভর মতবিনিময়। বিএনপির জাতীয় ঐক্যমত্য এবং আওয়ামী লীগ রাষ্ট্রপতির মাধ্যমেই সমাধান খুঁজল আবারও। মোবাইলে SMS দিয়ে লটারির প্রলোভন দেখিয়ে প্রতারণার অভিযোগে 4 নাইজেরিয়ান নাগরিক আটক, দেশি বিদেশি সিম জব্দ। বিশ্বে প্রতি বছর ডায়াবেটিসে মারা যায় প্রায় 37 লাখ মানুষ। জীবনযাপন পদ্ধতি পরিবর্তনের তাগিদ বিশেষজ্ঞদের। দেশের বিভিন্ন স্থানে বর্ণাঢ্য র্যালি। প্রথমবারের মতো সাবমেরিনের অধিকারী হল বাংলাদেশ। দালিয়ান প্রদেশে আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করল চীনা সরকার। এবং পৃথিবীর আকাশে আজ সুপারমুনের আবির্ভাব। 68 বছরের মধ্যে সবচেয়ে উজ্জ্বল চাঁদের সৌন্দর্য উপভোগে বাংলাদেশেও উৎসুক মানুষের ভিড়। আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে নরসিংদীতে বর্তমান ও সাবেক চেয়ারম্যানের দুপক্ষের সংঘর্ষে 4 জন নিহত হয়েছেন। এতে পুলিশের 5 সদস্য সহ শতাধিক আহত হয়েছেন। পুড়িয়ে দেওয়া হয়েছে অর্ধশতাধিক বাড়িঘর। সকালে রায়পুরা উপজেলার নীলক্ষা ইউনিয়নে এই সংঘর্ষ হয়। ঘটনাস্থল থেকে 5 জনকে আটক করেছে পুলিশ। নরসিংদী থেকে আশিকুর রহমান পিয়ালের পাঠানো তথ্য ও ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। এলাকাবাসী জানান, গ্রামে আধিপত্য বিস্তার নিয়ে গত কয়েকদিন ধরেই নরসিংদীর রায়পুরা উপজেলার নীলক্ষা ইউনিয়নের আওয়ামী লীগ সমর্থিত বর্তমান চেয়ারম্যান তাজুল ইসলাম এবং সাবেক চেয়ারম্যান আব্দুল হকের সমর্থকদের মধ্যে উত্তেজনা বিরাজ করছিল। এরই জের ধরে সোমবার সকালে দুপক্ষের লোকজন ট্যাটা ও বল্লম নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এ সময় আমিরাবাদ ও সোনাকান্দি গ্রামের বাড়িঘরে অগ্নিসংযোগ ও ককটেল নিক্ষেপ করে তারা। এতে ঘটনাস্থলেই মানিক ও খোকন সহ 4 জনের মৃত্যু হয় বলে জানান এলাকাবাসী। পুলিশ যখন বীরগাঁও গেছে তখন এই আগুনগুলি আজকা দিচ্ছে। সারা লোকেরা পুলিশে গুলি গিরা মনে করেন এইভাবে নিহত করছে, আর আমাদের লোক 4 জন মারা গেছে। সাধু চেয়ারম্যানের পক্ষের লোকরা পিছনে সরে যায় এবং হক চেয়ারম্যানের গ্রুপের লোকেরা তখন ব্যাপকভাবে হামলা শুরু করে এবং বাড়ি ঘরদোর জ্বালাও পোড়াও লুটপাটের চেষ্টা করে। তখন পুলিশ এগুলো বাধা দেয়, বাধা দিলে তখন পুলিশের উপরে তারা ককটেল নিক্ষেপ করে, ট্যাটা নিক্ষেপ করে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে রাবার বুলেট, টিয়ার শেল ও গুলি করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে। আহত পুলিশ সদস্যদের উদ্ধার করে নরসিংদী সদর হাসপাতালে ভর্তি করা হয়। সঠিকভাবে হিসাব করে বলতে পারবো আমাদের কত রাউন্ড গুলি ফায়ার করা হয়েছে। গ্যাস গান ইউজ করে, শর্ট গান ইউজ করে আমরা অনুন্নপায় হয়ে আমরা ফায়ার ওপেন করেছি নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে, তার নির্দেশে। আমরা চেষ্টা করেছিলাম যে কোনো গুলি বর্ষণ না করে জনগণকে বুঝিয়ে নিরস্ত করা যায় কিনা। পুলিশ সেই চেষ্টাই করেছে। হয়তো অন্য কোনো ইন্ধনও থাকতে পারে, এটা পুলিশ পরে নিশ্চয়ই তদন্ত করে বের করবে, যে কারণে আজকে পরিস্থিতি একটু বেশি অশান্ত হয়েছিল। এদিকে রাত পর্যন্ত এলাকায় থেমে থেমে সংঘর্ষ চলায় অপ্রীতিকর ঘটনা এড়াতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়। ঘটনাস্থল থেকে 5 জনকে আটক করে পুলিশ। সময় সংবাদ, নরসিংদী। নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার মুড়াপাড়া ইউনিয়নের মঙ্গলখালী এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে আওয়ামী লীগের 2 গ্রুপের সংঘর্ষে 1 নেতা নিহত হয়েছে। দুপুরে এই সংঘর্ষের সময় বেশ কয়েকটি বাড়ি ঘরে আগুন ধরিয়ে দেওয়া হয়। এ ঘটনায় উভয় পক্ষে 10 জন আহত হয়।
এলাকাবাসী জানায় নারায়ণগঞ্জের মঙ্গলখালী এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বেশ কিছুদিন ধরেই আওয়ামী লীগের দুই গ্রুপের বিরোধ চলে আসছিল। এর জের ধরে সোমবার দুপুরে দুপক্ষের মধ্যে সংঘর্ষ, ধাওয়া পাল্টা ধাওয়া এবং গোলাগুলির ঘটনা ঘটে। সংঘর্ষের সময় দুটি বাড়িঘরে আগুন ধরিয়ে দেওয়া হয়। এছাড়া রূপগঞ্জ উপজেলা চেয়ারম্যানের অস্থায়ী কার্যালয়েও ভাঙচুর চালানো হয়। এ সময় মুড়াপাড়া ইউনিয়নের সৈনিক লীগের সভাপতি তারা মিয়া গুলিবিদ্ধ হয় এবং প্রতিপক্ষরা তাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে পালিয়ে যায়। পরে স্বজনরা গুরুতর অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে ভর্তি করে। চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। সাবধান চেয়ারম্যান বাজার গেছে কোন মিটিং হয় এনতে কেউ আমার জামাইরে কোবাইয়া মাইরা আল্লাহ গো গুলি কইরা মাইরা লাইছে। তবে দলীয় কোন্দল নয়, পূর্ববিরোধের জের ধরে পরিকল্পিতভাবে এই ঘটনা ঘটানো হয়েছে বলে দাবি স্বজন ও মুড়াপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের। আমার ভাগ্নিরে জামাইরে 7 মাস আগে মারছে। এই মামলার সাক্ষী ছিল আমার ভাই, আজকে আমার ভাইরে গুলি করে মাইরা লাইছে। এটা কোনো দলীয় কোন্দল নয়, মাদক ব্যবসায়ীরা আলিকার কোন্দল হিসাবে এই ঘটনা ঘটেছে এবং এটা আগের যে মার্ডারটা হয়েছে, জাহাঙ্গীর হত্যা হয়েছে, এটাই অরিজিনালি এরাই জব্বররাই এই কাজটা করছে। সংঘর্ষের পর এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। সময় সংবাদ, নারায়ণগঞ্জ। গাইবান্ধার গোবিন্দগঞ্জে বাড়ি বাড়ি গিয়ে সাঁওতালদের ত্রাণ নিতে রাজি করানো যায়নি। তারা বলছেন ত্রাণ নয়, বসতবাড়ির অধিকার ফিরিয়ে দিতে হবে তাদের। এদিকে রংপুর সুগার মিলের জমি দখলে কোনো স্বার্থান্বেষী মহল ইন্ধন দিচ্ছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছেন শিল্প সচিব মোশাররফ হোসেন ভূঁইয়া। সকালে শিল্প মন্ত্রণালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি একথা জানান। সকাল থেকে মাদারপুর গ্রামের সাঁওতালপল্লীর উঠোনে এভাবেই পড়ে আছে ত্রাণ সামগ্রী বহনকারী গাড়ি। বারবার ত্রাণ নেয়ার জন্য আহ্বান জানানো হলেও এগিয়ে আসতে দেখা যায়নি কাউকে। এমনকি বাড়ি বাড়ি গিয়েও ত্রাণ সামগ্রী নিতে রাজি করানো যায়নি কাউকে। সাঁওতালরা বলছেন ত্রাণ নয়, বসত বাড়ির অধিকার ফিরে পেতে চান তারা। আমাদের গুলি করে মেরে ফেলেছে, তারা মনে করে আগুন জ্বালিয়ে পড়ে শেষ দিল। তার আমরা কিভাবে ওর টান আমরা নিব বা খাবো? আমরা তো নিব না যতদিন আমাদের এই দাবি না মানে। 20 কেজি চাল, ডাল, তেল, লবণ, আলু এবং 2টো করে কম্বল পরিবার প্রতি নিয়ে আসছে। যারা মাতবর সাধারণ যারা আছে তাদের কথা ছাড়া তারা ত্রাণ নেবেন না। সকালে ঘটনাস্থল পরিদর্শন করেছেন মানবাধিকার কমিশনের একটি প্রতিনিধি দল। ঘটনাস্থল ঘুরে সবার সাথে কথা বলে সমঝোতার পরামর্শ দেন তারা। যথাসম্ভব চেষ্টা করেছি ঘটনাটির ভিতরে ঢুকে অনুসন্ধান করার। এরকম মেসি মানব বিপর্যয় তো নয়, মানবিক বিপর্যয় যে অর্থে আমরা যেভাবে বলি, আমরা সারা পৃথিবীতে যেরকম দেখি সেরকম মানবিক বিপর্যয়ের মতো ঘটনা ঘটেনি। সবাই মিলে বসে এটা অতি সত্ত্ব সমাধান হয়ে যাবে এবং আমরা সেই সাজেশনই দিয়ে যাচ্ছি। এদিকে পুরো ঘটনায় কোনো স্বার্থান্বেষী মহলের ইন্ধন আছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছেন শিল্প সচিব মোশাররফ হোসেন ভূঁইয়া। সকালে রাজধানীর মতিঝিলে শিল্প মন্ত্রণালয়ে সুগার মিলের জমি উদ্ধারের বিষয়ে সংবাদ সম্মেলনে তিনি এ দাবি করেন। যারা তাদেরকে এখানে বসিয়েছিল তারাও এটার সাথে সংযুক্ত হয়ে বলেছে যে এইখান থেকে চলে যাওয়ার আগে তোমাদের বাড়ি ঘরে আগুন লাগাই দাও। অবৈধ দখলটা মুক্ত করা হয়েছে, এইটাকে এই জায়গায় আর ফিরিয়ে আনার আমাদের কোনো সাঁওতালপল্লীতে পুলিশের উচ্ছেদ কার্যক্রমের প্রতিবাদে ও জড়িতদের শাস্তির দাবিতে রাজশাহী বিশ্ববিদ্যালয় এবং চাঁপাইনবাবগঞ্জে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। সাবিহা নিপা, সময় সংবাদ। এদিকে গাইবান্ধার গোবিন্দগঞ্জে আদিবাসী পল্লীতে হামলার ঘটনায় আটক অবস্থায় চিকিৎসাধীন 3 সাঁওতালের হাতকড়া ও রশি খুলে দেওয়া হয়েছে। দুপুরে হাইকোর্টের নির্দেশের পরই তাদের হাতকড়া ও রশি খুলে দেওয়া হয়। দুপুরে উচ্চ আদালতের একজন আইনজীবীর করা রিটের পরিপ্রেক্ষিতে বিচারপতি ওবায়দুল হাসান ও বিচারপতি কৃষ্ণা দেবনাথের সমন্বয়ে গঠিত হাইকোর্টের দ্বৈত বেঞ্চ এর নির্দেশ দেন। বর্তমানে এই 3 সাঁওতালের মধ্যে 2 জন রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে এবং 1 জন ঢাকার চক্ষু হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। গত 6 নভেম্বর গাইবান্ধার গোবিন্দগঞ্জে সাঁওতালপল্লীতে উচ্ছেদ অভিযান চালায় পুলিশ। এ সময় সংঘর্ষে 3 সাঁওতাল নিহত হওয়ার পাশাপাশি বেশ কয়েকজন আহত হন। কষ্ট লাগছিল, ভয় আসছিল, এখন কোনো ভয় নাই। এমনি পাও তো বিষে এসে হাঁটতে পারি না, ওই গাও ধরি হাঁটি। হ্যান্ডকাম খুলে দিছে, এই মাত্র আমি ভালো আছি, সুস্থ আছি আর কি। মারাকাশে জলবায়ু সম্মেলনে যোগ দিতে 3 দিনের সফরে মরক্কো গেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
সকাল 10:15টার দিকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে একটি ফ্লাইটে ঢাকা ছাড়েন প্রধানমন্ত্রী। বিমানবন্দরে তাকে বিদায় জানান অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত, শিল্পমন্ত্রী আমির হোসেন আমু, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের সহ মন্ত্রিসভার সদস্যরা। এ সফরে প্রধানমন্ত্রীর সঙ্গে রয়েছেন পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী, পানি সম্পদ মন্ত্রী আনিসুল ইসলাম মাহমুদ, পরিবেশ ও বন মন্ত্রী আনোয়ার হোসেন মঞ্জু সহ 58 সদস্যের প্রতিনিধি দল। 3 দিনের সফর শেষে 16 নভেম্বর প্রধানমন্ত্রীর দেশে ফেরার কথা রয়েছে। নিরপেক্ষ নির্বাচন কমিশন গঠনের উপায় বের করতে রাজনীতিবিদ ও সমাজের বিভিন্ন স্তরের প্রতিনিধিদের এক আলোচনায় আওয়ামী লীগ ও বিএনপি নেতারা যার যার আগের অবস্থানেই রইলেন। আর সুশীল সমাজও এক্ষেত্রে আইন না থাকাকেই প্রধান দুর্বলতা বলে উল্লেখ করেছেন। রাজধানীতে দিনভর এক সেমিনারে বক্তারা ইসির গঠন নিয়ে এই আলোচনা করেন। আইনের বিধানের মাধ্যমে নির্বাচন কমিশন গঠন করবেন রাষ্ট্রপতি, একথা সংবিধানে উল্লেখ থাকলেও স্বাধীনতার 44 বছরেও তৈরি হয়নি সে আইন। এ কারণেই প্রায় প্রতিটি কমিশনের ভূমিকা নিয়েই উঠে প্রশ্ন। সোমবার রাজধানীর সিরিডাপ মিলনায়তনে নির্বাচন কমিশন গঠন নিয়ে এক গোলটেবিল আলোচনায় অংশ নিয়ে এ মন্তব্য করেন সুশীল সমাজের প্রতিনিধিরা। আইন প্রণয়নের মাধ্যমে নির্বাচন কমিশন গঠনের সুষ্ঠু রূপরেখা তৈরির দাবি জানান তারা, যাতে উল্লেখ থাকবে কমিশনারদের যোগ্যতার বিষয়টিও। এইবার আইন ছাড়া নির্বাচন কমিশন নিয়োগ হলে সেটা সাথে সাথেই প্রশ্নের সম্মুখীন হবে। ওনারা সবাই আছেন বাছাই কমিটি তো আইন হলো না, এটা আইনের একটা দিক। কার জন্য কথাগুলো বলা হচ্ছে? সরকারকে আদৌ কথা শুনতে চায় বা সরকারকে এখানে কোন ইনসেন্টিভ আছে এটা পালন করার? আমার মনে হয় না। অনুসন্ধান কমিটি করতে হবে আইনের বিধানাবলীর সাপেক্ষে। কিভাবে নির্বাচন হবে, কিভাবে এই বাছাইটা হবে, সেটার প্রক্রিয়াটা যাতে একটা স্বচ্ছ প্রক্রিয়া হয়। আইন প্রণয়নের প্রস্তাবকে জাতীয় পার্টি স্বাগত জানালেও বিএনপি মনে করে জাতীয় ঐক্যমত ছাড়া কোনো প্রক্রিয়াই স্বচ্ছ হবে না। আমরা অবশ্যই মনে করি একটা আইন করা উচিত এবং আইন আমরা মনে করি পার্লামেন্টে একটা সাব কমিটি হোক, যাই হোক, মানে একটা যেহেতু সংবিধানে একটা আইনের কথা বলা আছে, একমাত্র পথ হচ্ছে একটা জাতীয় ঐক্যমতের পরিপ্রেক্ষিতে আইন করে হোক, আপনার নির্বাচন কমিশনের অ্যাপয়েন্টমেন্ট গুলো হোক এবং নির্বাচন চলাকালীন প্রক্রিয়া ওভারসাইট, এটা পরিষ্কারভাবে চিরতরে বাংলাদেশ থেকে আমাদেরকে ভবিষ্যতের জন্য এটা প্রতিষ্ঠিত করতে হবে। তবে আওয়ামী লীগ বলছে আলোচনার মাধ্যমে যে কোনো সমস্যারই সমাধান হতে পারে, আর এতে ভূমিকা রাখতে পারেন রাষ্ট্রপতি। আলাপ আলোচনা করে হয়তো এটাকে একটা আইনে পরিণত করার বিষয়টি বিবেচনা করা যেতে পারে, সেটা অস্বাভাবিক কিছু না, সেটি একটা ভালো প্রস্তাব এবং অসম্ভব না। যারা বাংলাদেশের সুশীল সমাজ এবং বিভিন্ন স্টেক হোল্ডার, মহামান্য রাষ্ট্রপতি সকলের সাথেই মত বিনিময় করবেন। বক্তারা বলেন, যে প্রক্রিয়ায় অনুসরণ করা হোক না কেন, সবার দায়িত্বশীল আচরণ ছাড়া কোনো নির্বাচনই সুষ্ঠু হবে না। বেলায়েত হোসাইন, সময় সংবাদ, ঢাকা। রাত 11টার সময় আরো থাকছে। নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচন 22 ডিসেম্বর। 24 নভেম্বর পর্যন্ত জমা দেয়া যাবে মনোনয়নপত্র। প্রত্যাহারের শেষ দিন 4 ডিসেম্বর। মোবাইলে SMS করে লটারির প্রলোভন দেখিয়ে প্রতারণার অভিযোগে 4 জন নাইজেরিয়ান নাগরিককে আটক করেছে র্যাব। রাজধানীর উত্তর এলাকায় র্যাব অভিযান চালিয়ে প্রতারণার কাজে ব্যবহৃত দেশি বিদেশি সিম, মোবাইল, ল্যাপটপ ও নগদ 70,000 টাকা সহ তাদের আটক করে। সম্মানিত গ্রাহক, আপনার মোবাইল নম্বরটি স্যামসাং লটারিতে 5,50,000 পাউন্ড এবং 51 ইঞ্চি LED মনিটর জয়লাভ করেছে। আপনার নাম, বয়স, মোবাইল নম্বর ও ঠিকানা samsangbonaza@outlook.com এ প্রেরণ করুন। অজানা নম্বর থেকে এমন SMS সাধারণ মানুষের কাছে পাঠিয়ে প্রতারণার মাধ্যমে বাংলাদেশে অবস্থানরত নাইজেরিয়ান নাগরিক বিপুল অঙ্কের টাকা হাতিয়ে নিচ্ছিল। এমন অভিযোগে মাঠে নামে র্যাব। উত্তরার 14 নম্বর সেক্টর থেকে আটক করা হয় একজনকে। তার দেয়া তথ্য মতে আটক করা হয় আরো 3 জনকে। জব্দ করা হয় প্রতারণায় ব্যবহৃত দেশি বিদেশি সিম, মোবাইল, ল্যাপটপ, ক্রেডিট কার্ড ও নগদ 70,000 টাকা। তারা প্রত্যেক দিন হাজার হাজার লক্ষ লক্ষ মেসেজ বিভিন্ন মোবাইলে প্রেরণ করত। যারা এই ফাঁদে পা দিয়েছেন তারা তাদের নাম, ঠিকানা, ইমেল অ্যাড্রেস তাদের কাছে পাঠাতো এবং তাদেরকে বলতো যে আপনার পার্সেলটি চলে এসছে, এটি কাস্টম থেকে ছাড়াতে হলে বড় অঙ্কের টাকা দরকার। উত্তরার 14 নম্বর সেক্টরের একটি বিকাশ নাম্বার থেকেই এই চক্র মাত্র 12 দিনে 11 লক্ষ টাকারও বেশি হাতিয়ে নিয়েছে। এই অপরাধীদের সঙ্গে বাংলাদেশি কেউ জড়িত আছে কিনা তা তদন্ত করে দেখা হচ্ছে বলে জানান র্যাব 1-এর অধিনায়ক। আমরা সরাসরি কোনো বাংলাদেশির জড়িত থাকার বিষয়টি এখন পর্যন্ত পাইনি।
কিন্তু আমার মনে হচ্ছে যে আমরা যদি আরেকটু তদন্ত করি ভালোভাবে, নিশ্চয়ই এর সাথে কিছু না কিছু বাংলাদেশিকে পাওয়া যাবে। বিভিন্ন সময় দেশীয় অপরাধীদের যোগসাজশে বিদেশি নাগরিকরা এমন প্রতারণার সঙ্গে জড়িয়ে যাওয়ায় উদ্বেগ প্রকাশ করে এদের ব্যাপারে আরও নজরদারি বাড়ানোর কথা জানান তুহিন মোহাম্মদ মাসুদ। আমার মনে হয় তাদের ব্যাপারে আরো বেশি নজরদারি করা প্রয়োজন। আহমেদ সালেহীন, সময় সংবাদ, ঢাকা। আওয়ামী লীগ দেউলিয়া হয়ে গেছে বলে মন্তব্য করে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, রাজনৈতিকভাবে মোকাবেলা করতে ব্যর্থ হয়ে আইনশৃঙ্খলা বাহিনী দিয়ে জোর করে ক্ষমতায় টিকে থাকতে চায় ক্ষমতাসীনরা। দুপুরে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে দলের যুগ্ম মহাসচিব হাবিবুন নবী খান সোহেলের কারামুক্তির দাবিতে স্বেচ্ছাসেবক দল আয়োজিত প্রতিবাদ সভায় তিনি এ মন্তব্য করেন। এ সময় গাইবান্ধায় সাঁওতাল সম্প্রদায়ের উপর হামলার ঘটনায় উদ্বেগ প্রকাশ করেন মির্জা ফখরুল। সবচেয়ে শোষিত এবং সবচেয়ে নিরীহ সাঁওতাল সম্প্রদায়ের মানুষ গোবিন্দগঞ্জে, গাইবান্ধার, তাদেরকে কি অমানবিক ভাবে তাদেরকে পিটিয়ে বের করে দিয়ে তাদের বাড়ি ঘরে আগুন জ্বালিয়ে গুলি করে বেড়াচ্ছে, এবং সেটা রাষ্ট্রীয় বাহিনীকে ব্যবহার করে। বন্ধুগণ, আমরা তীব্র নিন্দা জানাচ্ছি, ধিক্কার জানাচ্ছি যে আজকে এই ধরনের হত্যাকাণ্ড একটা গণহত্যার সামিল বলে আমরা মনে করি। আওয়ামী লীগ হচ্ছে সেই রাজনৈতিক দল যারা রাজনৈতিকভাবে বিএনপিকে মোকাবেলা করতে ব্যর্থ হয়ে সম্পূর্ণ দেউলিয়া হয়ে আইন শৃঙ্খলা বাহিনীর আশ্রয় নিয়ে তারা ক্ষমতায় জোর করে টিকে থাকতে যাচ্ছে। প্রশাসন সঠিকভাবে কাজ করতে না পারলে সরকারের উন্নয়ন ফলপ্রসূ হবে না বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। দুপুরে খুলনার সার্কিট হাউসে জেলা ও মহানগর আওয়ামী লীগের সঙ্গে মতবিনিময় অনুষ্ঠানে তিনি একথা বলেন। আমরা যে উন্নয়নের মহাসড়কে চলেছি, আমরা আমাদের মাননীয় প্রধানমন্ত্রী মনে করেন যে উন্নয়নের পাশাপাশি যদি আমরা জনগণের নিরাপত্তা এবং আমরা যদি প্রশাসন আমরা সঠিকভাবে কাজ না করতে পারি, তাহলে এই উন্নয়ন ফলপ্রসূ হবে না, বাধাপ্রাপ্ত হবে। যেই অন্যায় করে, যেই দোষী হবে, সে দলের নেতা হোক, সমাজপতি হোক, কিংবা বিশিষ্ট ব্যক্তি হোক, প্রভাবশালী লোক হয়ে থাকুক, মাননীয় প্রধানমন্ত্রী কাউকে ছাড় দেন না। রাত 11টার সময় আরো থাকছে। কাশ্মীরে নতুন করে পাক ভারত গোলাগুলি, বিএসএফ এর গুলিতে 7 পাকিস্তানি সেনা নিহত, দাবি ইসলামাবাদের। আরএফএল ওয়াটার পাম্প, পানি দেবে, টেনশন নয়। আগামী 22শে ডিসেম্বর অনুষ্ঠিত হবে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচন। 24শে নভেম্বর পর্যন্ত জমা দেওয়া যাবে মনোনয়নপত্র, আর প্রত্যাহারের শেষ দিন 4 ডিসেম্বর। বিকেলে নির্বাচন কমিশন সচিবালয়ের সংবাদ সম্মেলনে প্রধান নির্বাচন কমিশনার কাজী রকিবউদ্দিন আহমেদ এ তফসিল ঘোষণা করেন। মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ 24 নভেম্বর 2016 বৃহস্পতিবার। মনোনয়নপত্র বাছাই 26-27 নভেম্বর 2016 শনি রবিবার। প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ 4 ডিসেম্বর 2016 রবিবার। প্রতীক বরাদ্দ 5 ডিসেম্বর 2016 সোমবার। ভোট গ্রহণ 22 ডিসেম্বর 2016 বৃহস্পতিবার। আমরা নির্দেশনা তো প্রথম থেকেই দেই যে আপনারা অ্যাবসলিউটলি আইন সামনে রেখে চোখ বন্ধ করে অ্যাকশন নিন। কার এগেনস্টে অ্যাকশন নেওয়া হচ্ছে এটার দিকে তাকাবেন না, এটাই আমাদের নির্দেশনা। কেবল লাইন ছাড়া বা অবৈধ ডিটিএইচ পদ্ধতিতে দেশি বিদেশি বিভিন্ন টেলিভিশন চ্যানেল দেখা বন্ধ করতে এর প্রয়োজনীয় যন্ত্রপাতি বিক্রয়কারীদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু। বিকেলে সচিবালয়ে কেবল অপারেটর ব্যবসায়ী প্রতিনিধি দলের সাথে বৈঠকে তিনি একথা বলেন। এ সময় ফাইবার অপটিক কেবলের ওপর থেকে আমদানি শুল্ক কমানোর জন্য অর্থমন্ত্রীর কাছে সুপারিশ করা হবে বলেও জানান তথ্যমন্ত্রী। এছাড়া কেবল টিভি নেটওয়ার্ক পুরোপুরি ডিজিটাল করা হবে বলে জানান তিনি। তাই ডিজিটাল পদ্ধতিতে ডিশ ব্যবসা কিভাবে চালু রাখা যায় সেই বিষয়ে ব্যবসায়ীদের পরিকল্পনা করার কথা বলেন মন্ত্রী। অবৈধ ডিটিএইচ পদ্ধতি বাংলাদেশে বন্ধ করার জন্য যারা এই যন্ত্রপাতি বিক্রি করে তাদেরকে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করার জন্য কঠোর ব্যবস্থা আমরা নিব। সাধারণ মানুষ যাতে ইন্টারনেট ব্যবহার করতে পারে সেই জন্য ফাইবার অপটিকের দামটা কমানো দরকার। আমি মন্ত্রী পরিষদে এবং অর্থ মন্ত্রণালয়ের সঙ্গে আমরা সুনির্দিষ্ট একটা প্রস্তাব আকারে এই বিষয়টা নিয়ে আলোচনা করব। বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলছে প্রতি 11 জন মানুষের মধ্যে একজন ডায়াবেটিসে আক্রান্ত।
আর এ রোগে প্রতি বছর মারা যান প্রায় 37 লাখ মানুষ। বিশেষজ্ঞদের অভিমত, অপরিকল্পিত নগরায়ন, জীবনযাপন পদ্ধতি ও খাদ্যাভ্যাসের ব্যাপক পরিবর্তনই বাংলাদেশের মতো তৃতীয় বিশ্বের দেশে ডায়াবেটিসের প্রধান কারণ। এক্ষেত্রে সচেতনতা বাড়ানোর পাশাপাশি চিকিৎসা ব্যয় দরিদ্র মানুষের নাগালের আওতায় আনার পরামর্শ তাদের। খলিলুর রহমানের ছবিতে রাশেদ বাপ্পির রিপোর্ট। এই সূর্য জানান দিচ্ছে নতুন একটি সকালের, নতুন একটি দিনের। সূর্যের এই নিয়মানুবর্তিতার মতোই প্রতিদিন শহরের পার্কগুলোতে নিয়ম মেনে চলে শরীরচর্চা। বিশ্বে প্রতি 3 জনের একজনই স্থূলকায়, যা ডায়াবেটিস আক্রান্ত হওয়ার প্রধান কারণ। তাই দেহের ওজন ঠিক রাখতে শরীরচর্চার এই আয়োজন। এই বয়সে যারা হাঁটে, আমি ধরে নিয়েছি তার রোগাক্রান্ত হয়ে ডায়াবেটিস যে কোনো অসুখই সে হাঁটে। কিশোর বয়স থেকে ব্যায়াম করা যাদের উচিত, এখানে তাদেরকে আমি পাচ্ছি। অলসতা বশতই প্রতিদিন সকালে একটু ঘুমাইতাম, বেশি হাঁটাহাঁটি কমই করতাম। তো ডায়াবেটিস হওয়ার পর যখন রুটিন মাফিক এখন চলতে হয়। শিশুকাল থেকে নিয়ম মেনে খেলাধুলা ও শরীরচর্চা ডায়াবেটিসের ঝুঁকি রোধে কার্যকর ভূমিকা রাখে। তবে যান্ত্রিক এই শহরে সেই সময় কিংবা সুযোগ হয়ে ওঠে না অনেকেরই। ওরা আসতে চায় কিন্তু ওরা আসতে পারে না, ওরা রাত্রে ওরা একটু দেরিতে ঘুমায়। রাজধানীতে সবুজ ক্রীড়া কোনো মাঠ নাই, এমন কোনো প্লেস নাই যেখানে আমরা হাঁটতে পারবো, তো এই জন্য হয়তো বা কেউ আসে না। দেশে ডায়াবেটিস রোগীর সংখ্যা প্রায় 71 লাখ। 2040 সালে এ সংখ্যা দাঁড়াবে 1,36 লাখে। তবে সবচাইতে আতঙ্কের খবরটি হচ্ছে ডায়াবেটিস রোগীর অর্ধেকই জানেন না তার আক্রান্ত হওয়ার বিষয়টি। একবার আক্রান্ত হলে আমৃত্যু বয়ে বেড়াতে হয় ডায়াবেটিস, তাই এর চিকিৎসাও চালাতে হয় জীবনের শেষ দিন পর্যন্ত। গরিব রোগীদের জন্য সরকারের উচিত একটু সহযোগিতা করা, না হয় আমাদের গরিব রোগীদের পক্ষে চিকিৎসা করা সম্ভব নয়। 31 বছর হয়ে গেছে ডায়াবেটিক হয়েছে, নিয়মিত ব্যায়াম করি, ওষুধ খাই, এই জন্য আমি এখনো সুস্থ আছি। ডায়াবেটিস নিয়ন্ত্রণে সমন্বিত উদ্যোগ নেওয়ার পরামর্শ বিশেষজ্ঞদের। ইনসুলিন ডিপেন্ডেন্ট রোগীদের ইনসুলিন তো মৌলিক চাহিদা, এটাকে হিউম্যান রাইট হিসেবে মেনে নেয়। ইনসুলিন অ্যাভেলেবল করা যারা গরিব তাদের জন্য অ্যাভেলেবল করা তো সবার দায়িত্ব হয়ে গেল। সরকার এবং ধনী ব্যক্তি অবশ্যই এগিয়ে আসা উচিত, সমন্বিতভাবে কিছু করা, যাতে কোনো মানুষ যাতে ইনসুলিনের অভাবে যাতে সে তার চিকিৎসা ব্যাহত না হয়। ডায়াবেটিস নিরাময়যোগ্য না হলেও নিয়ন্ত্রণযোগ্য। চিকিৎসা বিশেষজ্ঞরা বলছেন, পরিকল্পিত জীবনযাপন, সুষম খাবার গ্রহণ এবং নিয়মিত ব্যায়াম ও কায়িক পরিশ্রমের মাধ্যমে ডায়াবেটিস জনিত জটিলতা এড়িয়ে সম্পূর্ণ সুস্থ থাকা সম্ভব। রাশেদ বাপ্পি, সময় সংবাদ, ঢাকা। সাধারণ দূরত্বের তুলনায় এবার পৃথিবীর আরও কাছে এসেছে পৃথিবীর একমাত্র উপগ্রহ চাঁদ। স্বাভাবিক সময়ের চেয়ে এই চাঁদের উজ্জ্বলতা যেমন বেশি, তেমনি এর আকৃতিতেও দেখা যায় বড় পরিবর্তন। জ্যোতির্বিজ্ঞানীরা যাকে বলছেন ব্লু মুন কিংবা সুপারমুন। অনেকেই শুনেছেন বিশাল সে চাঁদের কথা। এবার সেই চাঁদের দেখা মিলল পৃথিবীর আকাশে। দীর্ঘ 68 বছর পর যেহেতু চাঁদ পৃথিবীর এত কাছে এসেছে, তাই এই সুপারমুনকে ঘিরে সাধারণ মানুষের মাঝেও দেখা যায় কৌতূহল। দুর্লভ এই চাঁদের জ্যোৎস্না গায়ে মাখতে রাজধানীর বিভিন্ন স্থানে জড়ো হন নগরবাসী। সুপারমুন সম্পর্কে নাসার বিজ্ঞানীরা জানিয়েছেন, এদিন পৃথিবীর কেন্দ্রবিন্দু থেকে চাঁদের দূরত্ব 2,21,524 মাইল বা 3,56,508 কিলোমিটার। সবশেষ সুপারমুনের দেখা পাওয়া যায় 1948 সালে। বিজ্ঞানীদের দাবি, আবারও এই সুপারমুনের দেখা পেতে অপেক্ষায় থাকতে হবে আরো 18 বছর, অর্থাৎ 2034 সালের নভেম্বর পর্যন্ত। কৌতূহল থেকেই দেখতে আসছি যে অনেকদিন পর চাঁদটা অনেক বড়, কিন্তু বোঝা যায় না যে কতটুকু বড়। এই সৌভাগ্য সবসময় হয়তো হবে না, সেই কারণেই দেখার। এই জায়গাটা ভালো লাগছে, ছাদের মধ্যে দেখতে পাচ্ছি চাঁদটা দেখতে পেরে, কালে সাক্ষী হতে পেরে নিজেকে খুব গর্বিত মনে করছি আর কি। ভালোই লাগছে, কারণ এতদিন পর নর্মালি এরকম চাঁদ দেখা যায় না। চাঁদ যখন পৃথিবীর চারিদিকে প্রদক্ষিণ করছে, তার উপবৃত্ত কক্ষপথের কারণে কখনো কখনো কাছে আসছে, কখনো কখনো দূরে যাচ্ছে। এই কারণেই আমরা এই কাছে আসা বা দূরে আসার ব্যাপারটা হয়। প্রথমবারের মতো বাংলাদেশ নৌবাহিনীর কাছে 2টি সাবমেরিন হস্তান্তর করেছে চীন সরকার। সোমবার চীনের দালিয়ান প্রদেশের লিয়াওনান শিপইয়ার্ডে এক অনুষ্ঠানে বাংলাদেশে নৌবাহিনীর প্রধান অ্যাডমিরাল নিজামুদ্দিন আহমেদের কাছে সাবমেরিন 2টি হস্তান্তরের সময় দুই দেশের নৌবাহিনীর কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এ সময় চীনা নৌবাহিনীর প্রশংসা করে নৌবাহিনীর প্রধান বলেন, বাংলাদেশ নৌবাহিনীর ত্রিমাত্রিক শক্তির এই যাত্রা ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে। বাংলাদেশ নৌবাহিনীর জন্য প্রস্তুতকৃত এই সাবমেরিন 2টি ডিজেল ইলেকট্রিক সাবমেরিন, যার প্রতিটি দৈর্ঘ্যে 76 মিটার এবং প্রস্থে 7.6 মিটার। সাবমেরিন সমূহ টর্পেডো ও মাইন দ্বারা সুসজ্জিত, যা শত্রুপক্ষের যুদ্ধ জাহাজ ও সাবমেরিন আক্রমণ করতে সক্ষম। সাবমেরিন 2টি খুব শীঘ্রই বাংলাদেশে এসে পৌঁছাবে এবং আগামী বছরের শুরুতে নৌবহরে যুক্ত হবে বলে আশা করা যাচ্ছে।
বিপিএল ক্রিকেটের খবর। সোমবার দিনে দ্বিতীয় ম্যাচে কুমিল্লা ভিক্টোরিয়ান্সকে 33 রানে হারিয়ে এবারের আসরে তৃতীয় জয় পেয়েছে ঢাকা ডায়নামাইটস। টস হেরে আগে ব্যাট করতে নেমে 5 উইকেটে 194 রান সংগ্রহ করে সাকিবের দল। জবাবে ব্যাট করতে নেমে 9 উইকেটে 161 রানেই থামে মাশরাফির কুমিল্লার ইনিংস। এই জয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে উঠে এসেছে ঢাকা। আগে ব্যাট করতে নামা ঢাকা ডায়নামাইটসের হয়ে ভালো সূচনা করেন দুই উদ্বোধনী ব্যাটসম্যান মেহেদী ও সাঙ্গাকারা। দলীয় 30 রানে সাজঘরে ফেরেন সাঙ্গা। এরপর মেহেদীর সঙ্গে 86 রানের দারুণ এক জুটি গড়ে ম্যাচে পুরোপুরি ঢাকা নিয়ন্ত্রণে নিয়ে আসেন নাসির হোসেন। নাসির 43 রানে ফিরে গেলেও মেহেদী এবারের বিপিএল এর দ্বিতীয় 50 পূর্ণ করে আউট হন ব্যক্তিগত 60 রানে। শেষ দিকে অধিনায়ক সাকিবের 13 বলের ঝোড়ো গতিতে 24 রানের সুবাদে 194 রানের বিশাল সংগ্রহ পায় তারা। এবারের বিপিএল এর সর্বোচ্চ রান তারা নিয়মিত বিরতিতেই উইকেট হারাতে থাকে বর্তমান চ্যাম্পিয়নরা। শেষ দিকে অধিনায়ক মাশরাফির 35 বলে 47 রানের সুবাদে 161 রানে পৌঁছায় ভিক্টোরিয়ানদের ইনিংস। তারপরও 33 রানের হার মেনে নিতে হয় মাশরাফির দলকে। এর আগে ডাইউড মালান আর শাহরিয়ার নাফিসের দায়িত্বশীল ব্যাটিংয়ে দিনের প্রথম ম্যাচে চিটাগং ভাইকিংসের বিপক্ষে 7 উইকেটে জিতেছে বরিশাল বুলস। আসলে এটি মুশফিকের দলের তৃতীয় জয়। এর আগে প্রথম ব্যাট করে তামিমের 50-তে 163 রান করে চিটাগং। জবাবে 2 বল বাকি থাকতে লক্ষ্যে পৌঁছে যায় বরিশাল বুলস। টস হেরে ব্যাট করতে নেমে দারুণ শুরু করেন চিটাগংয়ের 2 ওপেনার তামিম ইকবাল ও জহুরুল ইসলাম অমি। 116 রানের জুটি করে ব্যক্তিগত 75 রানের আব্বের শিকার হয়ে সাজঘরে ফেরেন অধিনায়ক তামিম। তারপরে ব্যক্তিগত 36 রানে আউট হন জহুরুল ইসলাম অমি। শেষ দিকে ডোয়াইন স্মিথের 17 আর এনামুল হক বিজয়ের অপরাজিত 27 রানের সুবাদে 3 উইকেটে 163 রানের লড়াকু স্কোর করে চিটাগং ভাইকিংস। জবাবে ব্যাট করতে নেমে শুরুতেই হোঁচট খায় বরিশাল বুলস। দলীয় 7 আর ব্যক্তিগত 6 রানে শুভাশিসের শিকার হন জোশুয়া কব। এরপর ডাইউড মালান ও শাহরিয়ার নাফিসের 150 রানের জুটিতে পাল্টে যায় দৃশ্যপট। 65 রানে নাফিস ইমরান খানের বলে বোল্ড হয়ে সাজঘরে ফিরলেও 78 রানের দায়িত্বশীল ইনিংস খেলে দলের জয় নিশ্চিত করেন ডাইউড মালান। রাত 11টার সময়ের এই পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। নরসিংদীতে আওয়ামী লীগ সমর্থিত বর্তমান ও সাবেক চেয়ারম্যানের 16 জনের মধ্যে সংঘর্ষ, পুলিশের গুলি, নিহত 4। নারায়ণগঞ্জে সংঘর্ষে আরো 1 জন নিহত। গোবিন্দগঞ্জের আদিবাসীদের ত্রাণ নিতে রাজি করানো যায়নি বাড়ি বাড়ি গিয়েও। কারো ইন্ধন আছে কিনা খতিয়ে দেখা হচ্ছে, জানালেন শিল্প সচিব। ইসি গঠন প্রশ্নে প্রধান দলগুলোকে নিয়ে শিশু সুশীল সমাজের দিনভর মত বিনিময়। বিএনপি জাতীয় ঐক্যমত্য এবং আওয়ামী লীগ রাষ্ট্রপতির মাধ্যমে সমাধান খুঁজল আবারও। মোবাইলে এসএমএস দিয়ে লটারির প্রলোভন দেখিয়ে প্রতারণার অভিযোগে 4 নাইজেরিয়ান নাগরিক আটক। দেশি বিদেশি সিম জব্দ। বিশ্বে প্রতি বছর ডায়াবেটিসে মারা যায় প্রায় 37 লাখ মানুষ। জীবনযাপন পদ্ধতি পরিবর্তনের তাগিদ বিশেষজ্ঞদের। দেশের বিভিন্ন স্থানে বর্ণাঢ্য র্যালি। এবং পৃথিবীর আকাশে আজ সুপারমুনের আবির্ভাব। 68 বছরের মধ্যে সবচেয়ে উজ্জ্বল চাঁদের সৌন্দর্য উপভোগে বাংলাদেশে উৎসুক মানুষের ভিড়। এই ছিল রাত 11টার সময়। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময় নিউজ.টিভি। আর সঙ্গে থাকুন সময়।